আমন্ত্রণ সন্ধ্যার এসএটিভি সংবাদে, সঙ্গে আছি আমি ফাতারা সুরভি। শুরুতেই শিরোনাম। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের, আরোগ্য কামনায় দোয়া চেয়েছে মন্ত্রিসভা, বিভিন্ন জেলায় দোয়া মাহফিল। ডাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য করতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, চলছে প্রস্তুতি, শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভিসির ভাষণ। উৎসবমুখর পরিবেশে বিভিন্ন স্থানে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল, 6 মার্চ মনোনয়নপত্র বাছাই, 14 মার্চ প্রতীক বরাদ্দ। বিলম্বিত বিচারহীনতার সংস্কৃতি তৈরি করলেও সময় বেঁধে মামলার নিষ্পত্তিতে অবিচারের আশঙ্কা আইন বিশেষজ্ঞদের। উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। বিকেল 4:15টার দিকে ওবায়দুল কাদেরকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয় এয়ার অ্যাম্বুলেন্সটি। চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন সেতুমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। রোববার ভোরে ফজরের নামাজের পর হঠাৎ নিঃশ্বাস নিতে সমস্যা হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। এ সময় তাকে দ্রুত নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। প্রথমে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হলেও পরে রাখা হয় করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। এনজিওগ্রামে তার হার্টে 3টি ব্লক ধরা পড়ায় তাৎক্ষণিক অস্ত্রোপচারে একটি ব্লক অপসারণ করেন চিকিৎসকরা। খবর পেয়ে অসুস্থ সেতুমন্ত্রীকে দেখতে হাসপাতালে ছুটে যান রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। কিন্তু অবস্থার অবনতি হলে সিঙ্গাপুর থেকে আসে বিশেষজ্ঞ চিকিৎসক দল। পরীক্ষা নিরীক্ষা শেষে তারা জানান অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সোমবার বিএসএমএমএর মেডিকেল বোর্ড এবং ভারত থেকে আসা খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি পরীক্ষা নিরীক্ষার পর জানান ওবায়দুল কাদেরকে সর্বোচ্চ চিকিৎসাই দেয়া হয়েছে। হৃদযন্ত্র, রক্তচাপ স্বাভাবিক হলেও শ্বাসকষ্টে ভুগছেন তিনি। সিঙ্গাপুরের যে টিম লিডার, সে বলল যে গতকালকে যে যত বড় ঝুঁকি ছিল, আজকে ঝুঁকি কম, তবে ঝুঁকি নাই সেটা বলা যাবে না। আই এম মোর কনফিডেন্ট আজকে ওনাকে সেফলি শিফট করার, কিন্তু ঝুঁকি আছে। অবস্থার উন্নতি হলেও রক্তে ইনফেকশন বেড়ে যাওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতাল থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে ওবায়দুল কাদেরকে নিয়ে যাওয়া হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সবশেষে ভিআইপি টার্মিনাল থেকে বিকেল 4:15টার দিকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মন্ত্রিপরিষদ। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ দোয়া চাওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, মন্ত্রিসভার সদস্যরা দেশবাসীর কাছে ওবায়দুল কাদেরের জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী প্রসাদ শেঠি ওনাকে দেখেছেন, তার সঙ্গে আলোচনা করেই বিদেশে পরবর্তী চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া বৈঠকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি আইন 2019-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে তেমন কোনো পরিবর্তন না এনে শুধু 5 নম্বর ধারার পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি। আশু মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে, সবাইকে অনুরোধ করা হয়েছে যেন তার জন্য একটু সবাই আমরা দোয়া করি। একটু ইমপ্রুভ করছে এবং ওনার মানে পর্যবেক্ষণের জন্য বিখ্যাত আপনার কার্ডিওলজিস্ট ডক্টর দেবী শেঠিকে নিয়ে আসা হয়েছে। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনায় নোয়াখালী ও ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থানে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নোয়াখালী পৌর মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে নোয়াখালীর পৌর মেয়র শহীদুল্লাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
ঝিনাইদহের ডাক্তার কে আহমদ কমিউনিটি সেন্টারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। এতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাই, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু সহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ দলীয় অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন 2019 সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ডাকসু নির্বাচনকে সামনে রেখে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি কথা বলেন। এদিকে ডাকসু নির্বাচনে অংশ নিতে যাওয়া ছাত্র সংগঠনগুলোর দাবি দাওয়া পূরণ না হলেও তারা জোরে সোরে সব প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। বাতেন বিপ্লবের প্রতিবেদনে বিস্তারিত। অনেক শঙ্কা, সন্দেহ ও বিতর্কের পথপরিক্রমায় প্রায় 3 দশক পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন আগামী 11 মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সব সংগঠন ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন উপাচার্য ডক্টর আখতারুজ্জামান। তিনি বলেন, নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সার্বিক পরিবেশ বজায় রাখার জন্য প্রক্টোরিয়াল টিম ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। নির্বাচনের দিন এবং এর আগে ও পরে প্রক্টোরিয়াল টিমকে বিশেষ সহায়তা প্রদানের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর আন্তরিক সহযোগিতা কামনা করছি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শিক্ষার্থীদের হাতে হাতে লিফলেট বিলি ও ভোট প্রার্থনায় ব্যস্ত প্রতিযোগীরা। নানা প্রতিকূলতার পরও নির্বাচনে অংশ নিয়ে বিজয়ের মুকুট পড়তে চায় ছাত্রদল। আবাসন সংকট, খাদ্যের যে মান, তারপর হচ্ছে লাইব্রেরির যে প্রবলেম, অ্যানালগ সিস্টেম, ওই অ্যানালগ সিস্টেম দূরীকরণের জন্য আমি কাজ করতে চাই। আমি সেজন্য মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্রছাত্রীবৃন্দ আমার পরিচ্ছন্ন ইমেজ এবং আমার প্যানেলের নেতৃবৃন্দের যে পরিচ্ছন্ন ইমেজ, সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ আমাদের পূর্ণ প্যানেলকে নির্বাচিত করবে ভোট দিয়ে। এদিকে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ আছে ছাত্রলীগ প্রার্থীদেরও। তবে বৃহত্তর স্বার্থে নির্বাচনকে সফল করতে তারা প্রস্তুত বলেও জানান এজিএস প্রার্থী সাদ্দাম হোসেন। আমরা মনে করি যে দোষারোপের সংস্কৃতি করলে ডাকসু নির্বাচনের যে বেগমান পরিস্থিতি, এটি ক্ষতিগ্রস্ত হবে। আমাদেরও অনেক প্রত্যাশা পূরণ হয়নি। এখানে মেয়েরা রয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 17,000 নারী শিক্ষার্থী রয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আহ্বান জানিয়েছিলাম, যারা প্যানেল ঘোষণা করবে সেই প্যানেলে নারী শিক্ষার্থীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আইনগত বাধ্যবাধকতা যেন তৈরি করা হয়। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন সব ছাত্র সংগঠনের পদচারণায় মুখর। এরই মধ্যে হল সংসদ নির্বাচনের প্রায় 1/4 পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের প্রার্থীরা। বাতেন বিপ্লব, এসএটিভি, ঢাকা। এবার উপজেলা নির্বাচনের খবর। দেশের বিভিন্ন জায়গায় উৎসবমুখর পরিবেশে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন 4র্থ ধাপে উপজেলা নির্বাচনের প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন তারা। প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সোহান খান। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে 4র্থ ধাপে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, পটুয়াখালী ও বাগেরহাট সহ বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কুমিল্লার 13টি উপজেলায় মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন তারা। এ সময় প্রার্থীদের সাথে নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসব মুখর করে তুলেছেন নির্বাচনী কার্যালয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার 7টি উপজেলায় মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। বাগেরহাটের 9 উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। সকালে মোল্লারহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শাহিনুল আলম সানা নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিকের কাছে মনোনয়নপত্র জমা দেন।
ভোলায় ৬ উপজেলায় উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলার ৬টি উপজেলা থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বমোট ২০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। পটুয়াখালীর ৭ উপজেলায় উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে স্ব উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। ফেনীতে ৬ উপজেলার প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। ফেনী সদর উপজেলায় মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান চেয়ারম্যান আব্দুর রহমান। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন জেলা আওয়ামী লীগের সদস্য এম আজহারুল হক আরজু। ৬ উপজেলায় একাধিক স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করলেও কোথাও বিএনপি বা অঙ্গ সংগঠনের কোনো প্রার্থীকে মনোনয়নপত্র দাখিল করতে দেখা যায়নি। আগামী ৬ মার্চ মনোনয়নপত্র বাছাই, ১৪ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে আর ভোট গ্রহণ হবে ৩১ মার্চ। সোহান খান, এসএটিভি নিউজ ডেস্ক। সিরাজগঞ্জের তারাশী উপজেলা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাংবাদিক সহ অন্তত ১০ জন আহত হয়েছে। দুপুরে তারাশ পৌর সদরের বারোয়ারি বটতলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তারাশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। রোববার রাতে তাকে বহিষ্কার করে উপজেলা আওয়ামী লীগ। দুপুরে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনি ও তার কর্মী সমর্থকদের নিয়ে নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সঞ্জীব কর্মকারের সমর্থকরা মিছিল নিয়ে আসলে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এদিকে টাঙ্গাইলের বাসাইলে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। দুপুরে এই সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগ প্রার্থী ও দলের উপজেলা সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস এবং স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাল্টাপাল্টি মিছিল বের করে। এক পর্যায়ে মিছিল দুটি মুখোমুখি হলে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় দুপক্ষের অন্তত ১২ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনে উত্তর চট্টগ্রামের ৭টি উপজেলার মধ্যে একমাত্র ফটিকছড়ি উপজেলায় সবকটি পদে নির্বাচন হচ্ছে। অন্য ৬টি উপজেলার একটিতে সবকটি পদে এবং বাকিগুলোতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ নেতারা বলছেন, প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিএনপি না আসায় এই নির্বাচন নিয়ে ভোটারদের উৎসাহ কম। তবে ভাইস চেয়ারম্যান সহ অন্য পদে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। নাজিমুদ্দিনের ক্যামেরায় সোহাগ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রাম শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে প্রত্যন্ত এলাকা ফটিকছড়ি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ২ মাসের মাথায় ফের নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো উপজেলা। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে একজন বিদ্রোহী প্রার্থী ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী আছেন প্রতিদ্বন্দ্বিতায়। তবে নৌকার টিকিট পাওয়া নাজিমুদ্দিনের সঙ্গে সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা আবু তৈয়ব। এই যে রিক্সা চালায়, এই যে সিএনজি চালায়, সবাই যেখানে ধরে গেলেই জড়াই ধরে এই ভোট দিবে বা সহযোগিতা করবে। এই সংগঠন কিন্তু তৃণমূল নির্ভর। তাদের কাছে গিয়েছিলাম, তারাই আমার জোর করে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রার্থী হওয়ার জন্য সবিনয়ে অনুরোধ করেছে অনেকেই। এই নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী না থাকায় তাদের ভোট ফ্যাক্টর হয়ে উঠতে পারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জন্য। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। রাস্তাঘাট, যে আভ্যন্তরীণ যে সড়কগুলোর যে অবস্থা, এগুলাকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। আমার এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে ওরা আছে এবং ওদের অনুপ্রেরণা পেয়ে আমি নমিনেশন পেপার নিয়েছি। জনগণের অংশগ্রহণে নির্বাচন উৎসবমুখর হয়ে উঠবে বলে প্রত্যাশা এই আওয়ামী লীগ নেতার। কোনো জায়গায় সমঝোতা হয়ে আবার নেতৃবৃন্দের হস্তক্ষেপে সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে, কোনো জায়গায় আবার নির্বাচন হবে। নির্বাচনে সব দল অংশগ্রহণ করলে এটা আমাদের জন্য ভালো হতো, তাদের জন্য ভালো। এই নির্বাচনকেও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। আর আশা করি যে জাতীয় নির্বাচন যেরকম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, আমরা এই উপজেলা পরিষদের নির্বাচনটাও সেভাবে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা তুলতে চাই। উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় উত্তর চট্টগ্রামের ৭টি ও তৃতীয় দফায় দক্ষিণের 6টি উপজেলায় তফসিল ঘোষণা করা হয়েছে। বেশিরভাগ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাই টিকিয়ে রেখেছেন নির্বাচনী আমেজ।
সোহাগ বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম। বিলম্বিত বিচার যেমন বিচারহীনতার সংস্কৃতি তৈরি করে, তেমনি সময় বেঁধে দিয়ে মামলা নিষ্পত্তির চেষ্টা হলে বিচারের নামে অবিচারের আশঙ্কা রয়েছে। এমন পর্যবেক্ষণ ও মূল্যায়ন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদ এবং আইন বিশেষজ্ঞ খন্দকার মাহবুব হোসেনের। পাশাপাশি তারা আরও বলেন, ফৌজদারি মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজন তদন্ত কর্মকর্তা এবং রাষ্ট্রপক্ষের কৌশলী সহ সবার কার্যকর এবং আন্তরিক প্রচেষ্টা। 10 বছরের বেশি সময় ধরে থাকা ফৌজদারি মামলাগুলো 6 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়ে হাইকোর্টের দেয়া আদেশের প্রতিক্রিয়ায় তারা এই মন্তব্য করেন। মিজান আহমেদের বিশেষ প্রতিবেদন। দেশের প্রতিটি বিচারিক আদালতে এভাবেই সারি সারি পড়ে আছে ফৌজদারি মামলার ফাইল। বছরের পর বছর পেরিয়ে ধুলোর আস্তরণে ঢাকা পড়ে বিচার প্রার্থীদের দীর্ঘশ্বাস। সুপ্রিম কোর্টের দেয়া তথ্য মতে গেল বছর 31 ডিসেম্বর পর্যন্ত সারা দেশের দায়রা জজ আদালতে মোট ফৌজদারি মামলা ছিল 34.5 লাখ। নিষ্পত্তি হয়েছে 2,68,900 এবং বিচারাধীন রয়েছে 30,32,656টি। তবে অবকাঠামোগত সংকটের কারণে দেশের অনেক আদালতেই বিচারিক কক্ষ ভাগাভাগি করে বিচার কাজ পরিচালনা করেন জেলা ও দায়রা জজরা। এমন বাস্তবতায় হাইকোর্টের নজরে আসে কিশোরগঞ্জের শরীফুলের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে দায়ের করা এই মামলাটি। 2007 সালে দায়ের করা মামলায় আজও শুরু হয়নি সাক্ষ্য গ্রহণ। বিষয়টি জানার পর টানা 10 বছর ধরে চলমান ফৌজদারি মামলাগুলো 6 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয় হাইকোর্ট। উচ্চ আদালতের এই আদেশ সম্পর্কে নিজের মূল্যায়ন তুলে ধরেন সাবেক এই আইনমন্ত্রী। সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় এই আদেশটি যদি পালন করা যায় তাহলে কিন্তু আমাদের এই যে মামলার জট সেগুলো অনেক অংশে কমে থাকে। আর ফৌজদারি মামলা তো জলে থাকলে আসলে যারা নাকি অপরাধ করে তারা কিন্তু আরও উৎসাহিত হয়। বিলম্বিত বিচার তো বিচারহীনতার সংস্কৃতি ডেভেলপ করে। তবে সময় বেঁধে তাড়াহুড়ো করা হলে বিচারের নামে অবিচার হওয়ার শঙ্কা রয়েছে বলে সতর্ক করেন এই আইন বিশেষজ্ঞ। হাইকোর্ট থেকে যদি এরকম নির্দেশনা দেওয়া হয় যে 6 মাসের মধ্যে সিদ্ধান্ত নিষ্পত্তি করতে হবে, সেটা অনেক ক্ষেত্রে ন্যায় বিচারে পরিপন্থী হবে। কেননা তখন বিচারকরা আমাদের যে বিচারের সংখ্যা রয়েছে, মামলার যে সংখ্যা আছে, তাড়াহুড়া করে যদি নিষ্পত্তি করতে যান তাহলে সেগুলো ন্যায় বিচারে পরিপন্থী হবে। বিচার কাজে গতি ফেরাতে উচ্চ আদালতের দেয় সিদ্ধান্ত বাস্তবায়নের করণীয় সম্পর্কেও কথা বলেন তারা। রাষ্ট্রপক্ষের করণীয় হবে এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী যে মামলাগুলো অযথা দীর্ঘ সময় পর্যন্ত নিম্ন আদালতে পড়ে আছে, সেগুলো কেন পড়ে আছে সেগুলো সমাধান, সেই বিষয়গুলোকে দেখে তাড়াতাড়ি যে মামলাগুলো যাতে শুনানির জন্য প্রস্তুত করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং যারা নাকি ধরেন ইনভেস্টিগেশনের দায়িত্বে আছে তাদেরও ইনভেস্টিগেশন যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা এবং মামলা শুনানির জন্য যে সমস্ত আমাদের আইনজীবীরা আছে সরকার পক্ষে তাদেরও আমার মনে হয় একটা উদ্যোগী ভূমিকা গ্রহণ করা উচিত। আমাদের দেশে ডিলের আর একটা কারণ হলো মুলতবি। মামলা শুরু হলো, সাক্ষীও আসলো, মামলা মুলতবি হয়ে যাচ্ছে। এদিকে মামলার গতিশীলতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতে বিচার বিভাগের ডিজিটালাইজেশনে 2000 কোটি টাকার বেশি উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে আইন মন্ত্রণালয়। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। নিম্ন আদালতের ওপর সরকারি হস্তক্ষেপে জামিনযোগ্য মামলায়ও বিএনপি নেতাকর্মীরা জামিন পাচ্ছে না বলে অভিযোগ করেছে চট্টগ্রাম জেলা জাতীয়তাবাদী ফোরাম। সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপিপন্থী আইনজীবী নেতারা। তাদের অভিযোগ, 30 ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের বিভিন্ন থানায় 3 শতাধিক গায়েবী মামলায় কয়েক হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়। এসব মামলায় অনেক নেতাকর্মী উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলেও নিম্ন আদালতে আত্মসমর্পণ করার সাথে সাথে কারাগারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। গত 15 দিনে এভাবে 1000-এর বেশি নেতাকর্মীকে আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন। প্রায় 50,000 পিস ইয়াবা উদ্ধারের পর থানায় জমা না দেওয়ার অভিযোগে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে নারায়ণগঞ্জের সদর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে 1 মাসের মধ্যে এই মামলার তদন্ত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, 2018 সালের 7 মার্চ ডিবি পুলিশ নারায়ণগঞ্জ থানার
ওসি এএসআই মোহাম্মদ সোহরাওয়ার্দীর বাসা থেকে 50,000 পিস ইয়াবা ও 5 লাখ টাকা উদ্ধার করে। পরে এই ঘটনায় মামলা হয়। এরপর এই মামলার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে আসামিদের ছেড়ে দেওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জড়িত থাকার তথ্য উঠে আসে। নারায়ণগঞ্জ থানার পুলিশ কনস্টেবল আসাদুজ্জামান ও এএসআই মোহাম্মদ সোহরাওয়ার্দী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, ওসির নির্দেশেই টাকা ও ইয়াবা রেখে আসামিদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা 30 দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। তো সেখানে 4 জন আসামি দিতে হয়, হাতে নাতে দিতে হয়। তো তারা এক পর্যায়ে একটা 164 করে 164 করলে এই সদর থানার নারায়ণগঞ্জ সদর থানার ওসিকে জড়িয়ে এই 164টা করে পরবর্তীতে মাননীয় আদালতের কাছে একজন আসামির জন্য জামিনের জন্য আসলে মাননীয় আদালত 1 মাসের মধ্যে তদন্তকারী কর্মকর্তাকে অভিযোগপত্র দাখিল করতে বলেছেন আর সদর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ওয়ালিউর রহমান সেতুকে 20 পিস ইয়াবা সহ আটক করেছে মডেল থানা পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরউদ্দিন জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া আলামপুর বালিয়াপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ওয়ালিউর রহমান সেতুর কাছ থেকে 20 পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ইতিপূর্বে তার বিরুদ্ধে মডেল থানায় একটি ধর্ষণ মামলা রয়েছে বলেও জানান তিনি। জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত ঘোষণা ও গণহত্যার প্রতিবাদে 1971 সালের 4 মার্চ আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ঢাকা সহ সারা বাংলায় সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত সর্বাত্মক হরতাল পালিত হয়। এতে ভেঙে পড়ে প্রদেশের বেসামরিক শাসন ব্যবস্থা। হরতাল চলাকালে খুলনায় সেনাবাহিনীর গুলিতে 6 জন শহীদ হন আর চট্টগ্রামে দুদিনে প্রাণ হারায় 121 জন। 71 4 মার্চের ঘটনা প্রবাহ নিয়ে আরও জানাচ্ছেন মহসিন কবির। 4 মার্চ 1971 পাকিস্তানি শাসক গোষ্ঠীর নিপীড়নে বাঙালির হৃদয়ে দানা বাঁধতে থাকা পুঞ্জীভূত ক্ষোভ ক্রমেই এক দফা তথা স্বাধীনতা দাবিতে রূপ নেয়। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা ও গণহত্যার প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে সর্বাত্মক হরতাল পালিত হয় এই দিন। হরতালে পুরোপুরি ভেঙে পড়ে পূর্ব পাকিস্তানের শাসন ব্যবস্থা। হরতালে খুলনায় সেনাবাহিনীর গুলিতে 6 জন শহীদ হন আর চট্টগ্রামে 48 ঘণ্টা নিহতের সংখ্যা দাঁড়ায় 121 জনে। গুলিতে আহতদের প্রাণ রক্ষায় শত শত নারী পুরুষ সেদিন বঙ্গবন্ধুর আহ্বানে স্বেচ্ছায় রক্ত দিতে ছুটে আসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে। এদিনই প্রথম রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রকে ঢাকা বেতার কেন্দ্র এবং পাকিস্তান টেলিভিশনকে ঢাকা টেলিভিশন হিসেবে সম্প্রচার শুরু করা হয়। একই সঙ্গে বেতার টেলিভিশন শিল্পীরা আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। পাক বাহিনীর ষড়যন্ত্র মোকাবেলায় এমন বীরত্বের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে তাদের অভিনন্দন জানান। পাশাপাশি 5 ও 6 মার্চ সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত হরতালের ডাক দেন। এদিকে করাচি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল আসগর খান দেশকে বিচ্ছিন্নতার হাত থেকে রক্ষার উদ্দেশ্যে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। এছাড়া পিডিপি প্রধান নুরুল আমিন এক বিবৃতিতে 10 মার্চ রাজনৈতিক নেতাদের সম্মেলনে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে ঢাকায় দ্রুত জাতীয় পরিষদের অধিবেশন আহ্বানের দাবি তোলেন প্রেসিডেন্টের প্রতি। এমন নানা ঘটনার প্রবাহের মধ্য দিয়ে 4 মার্চ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বাংলাদেশের ইতিহাসে জায়গা করে নিয়েছে। 7 কোটি মানুষ মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। মহসিন কবির, এসটিভি নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে পুলিশ। দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশের 9টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আইজিপি ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। এ সময় তিনি আরও বলেন, মাদকের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের আত্মসমর্পণের সুযোগ রয়েছে। যারা এই সুযোগ গ্রহণ করবে না তাদেরকে কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ডক্টর সুভাষ চন্দ্র বিশ্বাস, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু ও পুলিশ সুপার শাহ আবিদ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। মাদক ব্যবসায়ী এবং মাদক সম্পৃক্ত সবাইকে যে আপনাদের কোনো ছাড় নেই। যারা মাদক সাথে সম্পৃক্ত আছেন তিনি
ব্যবসায়ী হোক, কি বলবো গডফাদারই হোক, অথবা মাদকের সাথে কোনোভাবে সম্পৃক্ত থাকবে তার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এদিকে অস্ত্র গুলিসহ 2 হুজি সদস্য এবং 12 ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়ে যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, ডাকাত দলের সদস্যদের গত রাত 10:15টায় যাত্রাবাড়ি থানার ধোলাইপাড় এলাকা থেকে এবং রাত 12:15টার দিকে রামপুরা এলাকা থেকে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্যদের গ্রেফতার করা হয়। এ সময় 4টি পিস্তল, গুলি, চাপাতি, ছোড়া, লোহাকাটা হেক্সো ব্লেড ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত আতিকুর রহমানের দেয়া তথ্য অনুযায়ী রামপুরা থেকে অস্ত্রসহ হুজি সদস্যদের গ্রেফতার করে গোয়েন্দা বিভাগ। আব্দুল বাতেন জানান, 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জঙ্গি উজ্জ্বলের নির্দেশে হুজি সংগঠন পরিচালনা ও অর্থ যোগান দিতেই এই জঙ্গিরা ডাকাতি করে আসছিল। 21শে গ্রেনেড হামলায় যে ফাঁসি হয়েছে মুফতি হান্নান, ফাঁসির পরপরই উজ্জ্বল নামের একজন সন্ত্রাসী ওখানে 21শে গ্রেনেড হামলায় তারও সাজা হয়েছে এবং তার মৃত্যুদণ্ড হয়েছে। সে ওই ঘটনার পরপর মালয়েশিয়ায় চলে যায় এবং 2008-এর দিকে সে মালয়েশিয়া থেকে আসার পরপরই গ্রেফতার হয়। কাশিমপুর কারাগারে সে আছে। তো সেখান থেকে তাদের যে পূর্বের সংশ্লিষ্টতা যাদের সাথে ছিল, যারা এই সংগঠন করত, তাদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এবং যোগাযোগ স্থাপন করে তাদেরকে বলার চেষ্টা করে যে তোমরা সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হও, অর্থবিত্ত সংগ্রহ করো, তো এবং আমাকেও এখান থেকে মুক্ত করার চেষ্টা করো। সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ, জামালপুর ও কুমিল্লায় 3 জন নিহত হয়েছে। গেল রাতে গোপালগঞ্জ শিলনা সড়কের রঘুনাথপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এ সময় দিগ্জয় হীরা নামে আরেকজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তরিকুলকে মৃত ঘোষণা করেন। জামালপুরে মাদারগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গুনারিতলা সেতুর রেলিং ভেঙে মাইক্রোবাস নদীতে পড়ে চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা 13 জনকে জীবিত উদ্ধার করে, এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে কুমিল্লার 14 গ্রাম এলাকায় একটি কাভার্ড ভ্যানকে ফেনীগামী স্টারলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে যানবাহন দুটি সড়কের পাশে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যান চালক নিহত হয়। সিরাজগঞ্জের শাহজাদপুরে দেশে প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। যমুনা ও হুরাসাগর নদী তীরে প্রায় 21.5 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঢাল সংরক্ষণে ব্লকের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে পরিবেশ বান্ধব পাটের ম্যাট্রেস ও বিন্না ঘাস। প্রকল্পটি প্রত্যন্ত এলাকায় হওয়ায় যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এখানকার আর্থসামাজিক ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে। এতে পাল্টে যেতে পারে চরের আর্থসামাজিক জীবন। সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলী প্রতিবেদন, জানাচ্ছেন সাজিয়া আক্তার। পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় পাটের তৈরি ম্যাট্রেস দিয়ে পরীক্ষামূলকভাবে স্লোপ প্রোটেকশন পদ্ধতি ব্যবহার করে সিরাজগঞ্জের শাহজাদপুর হাটপাঁচিল থেকে পাবনার বেড়া উপজেলার পাচাকোলা হয়ে সিরাজগঞ্জের আহমেদপুর পর্যন্ত যমুনা এবং হুরাসাগর নদীর পাড় ঘেঁষে দেশে প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে প্রায় 21.5 কিলোমিটার পরিবেশ বান্ধব বন্যা নিয়ন্ত্রণ এই বাঁধ। বর্ষা হলে আমরা বেড়াতে যেতে পারি না, আত্মীয় স্বজনের বাড়ি যাইতে পারি না। নদীর ড্রেজিং এর মাধ্যমে তোলা বালু আর মাটি দিয়ে চলছে বাঁধের কাজ। এতে একদিকে রক্ষা পাবে কৃষি জমি, সাশ্রয় হবে জমি অধিগ্রহণ ও পরিবহন ব্যয়, অন্যদিকে দূর হবে নাব্য সংকট। এছাড়াও বাঁধ তৈরিতে ব্যবহার হচ্ছে দেশের তৈরি চটের সিমেন্ট ভর্তি ব্যাগ এবং জুট ম্যাট্রেস। বাড়ি করে ভেঙে গেছে, এখন আশা করি বাঁধটা ভালোভাবে হয়, তাহলে আমরা সব দিকে শান্তি পাবো, 3টে ফসলও হবে। 40 ফিট চওড়া বাঁধটি নির্মাণ হলে পাবনা ও সিরাজগঞ্জের 100-এরও বেশি গ্রামের মানুষ বন্যার ক্ষতি থেকে রক্ষা পাবে। পাল্টে যাবে আর্থসামাজিক অবস্থা। স্থানীয় সাবেক এই জনপ্রতিনিধিও জানালেন তাদের সন্তুষ্টির কথা। এই বাঁধটা হলে আমাদের এলাকাটা 3টে ফসল আমরা উন্নতি করতে পারবো, তাতে আমরা গোসম্পদ ফিরে পাবো। যেহেতু শুকনো তেলে এই বন্যার কারণে আমরা আমাদের গরুর গোখাদ্য কম পড়ে যায়, 3টে ফসল করতে পারলে অবশ্যই আমাদের আর গোসম্পদ অভাব থাকবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নদী ড্রেজিং করে পাওয়া বস্তু দিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হলে অন্য প্রকল্পেও এই প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানালেন প্রকল্পটির তদারকির দায়িত্বে থাকা পাবনা বেড়া উপজেলার কৈতলা পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমরা প্রত্যেকটা প্যাকেজে বিন্না ঘাসের চাষ করছি এবং পরবর্তীতে বাঁধের স্লোপে বিন্না ঘাসের রোপণ করা হবে, যাতে নদীর ঢেউ থেকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঢাল সুরক্ষা দেওয়া সম্ভব হয়।
এতে পরিবেশের জন্য খুব ভালো হবে এবং প্রকল্প ব্যয় হ্রাস পাবে। এসএটিভি নিউজ ডেস্ক। এই ছিল সন্ধ্যার এসএটিভি সংবাদে। এরপর দেখবেন মাঠে ময়দানে। আর এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv।